আজকের আলোচ্য বিষয় 2022 সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের পেজ নম্বর 386 এবং 387 এর হিন্দু স্কুলের 4 দাগের 2 মার্কের প্রশ্ন উত্তর। ঠিক আছে, এর আগে 3টি স্কুলের উত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো দেখো, হিন্দু স্কুলের 4 দাগের 1-এর প্রশ্ন কি বলা আছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.1-এর 4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তো এর সঙ্গে বলে রাখি, প্রশ্নের সমাধান প্রস্তুত করেছে আমার স্নেহের ছাত্র রোহান গোস্বামী। তো দেখো কি লেখা আছে, ধরি ব্যক্তির মূলধন x টাকা, তাহলে অতএব এখানে p x টাকা দেওয়া হয়েছে, বার্ষিক সরল সুদের হার 4%। ঠিক আছে, তাহলে সময় 1 বছর, তাহলে সুদ আয় ইজিক্যাল টু আমরা কি জানি PRT/100। ঠিক আছে, তাহলে px ছিল, আর ছিল 4, আর সময়টা ছিল 1 বছর। সমাধান করে হয়েছে আমাদের 4x/100 টাকা, এটা 4% হিসেবে সুদ। এবার আমরা 3.1-এর 4% হিসেবে সুদটা বার করে নেব। তো 1 বছরের সুদ এখানে আমরা পাচ্ছি PRT/100, তাহলে x ইন্টু 13 ইন্টু 100/4 করে নিয়েছি আমরা, যেহেতু 3.1-এর 4 ইজিক্যাল টু কি 13/4। তো 13/4টা যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটা কি হয়ে যায়, উল্টে দেয়, 4টা কি হয়ে গেছে, নিচে চলে এসেছে। তো সমাধান করে পাচ্ছি আমরা 13x/400। তাহলে শর্ত মতে 4x/100 মাইনাস 13x/400 ইজিক্যাল টু 60। তাহলে দেখো 400 100 লসাগু হচ্ছে 400। দেখো 100 দিয়ে 400কে ভাগ করলে 4, তাহলে 4 4 16x, আর এখানে 400কে 400, ওই 1 দিয়ে 13কে গুণ করলে 13x পাচ্ছি, তাহলে 3x/400 ইজিক্যাল টু 60। ঠিক আছে, তো পেলাম আমরা 3x/400 ইজিক্যাল টু 60। তারপরে এদিকে দেখে নেব এবার। তো 3x/400 ইজিক্যাল টু 60 ছিল, তাহলে আমরা যদি বজ্রগণন করি তাহলে 3x ইজিক্যাল টু আমরা পাচ্ছি 60 ইন্টু 400, তাহলে x ইজিক্যাল টু 60 ইন্টু 400/3। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে, 3 দুগুণে 6 20, তাহলে 4 দুগুণে 8, তাহলে x এর মান পাচ্ছি আমরা 8000 টাকা। তাহলে পেলাম আমরা ওই ব্যক্তির মূলধন 8000 টাকা। এরপরে দেখো 2 নাম্বারটা, k% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো দেখো আমরা প্রথমে করে নিয়েছি, ধরি মূলধন x টাকা আর k% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে আসল যদি x হয়, তাহলে 8 বছরের পর সেটা কী হয়ে যাবে, 2x হয়ে যাবে। তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি, তাহলে x ইন্টু 1 + k/100 টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু 2x। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা x কেটে দিই, তাহলে 1 + k/100 টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু 2 পেলাম। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার k% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন n বছরে 4 গুণ হয়। 4 গুণ মানে কি, x মূলধন x ছিল, তাহলে এবার কি 4x হয়ে যাবে। এবার আমরা কি করেছি, x ইন্টু 1 + k/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 4x। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে x কেটে দিলাম, পেলাম 1 + k/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 4। ঠিক আছে, এবার দেখো এই 4টাকে কী করেছি আমরা, স্কোয়ার করে দিয়েছি। তাহলে 1 + k/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 4, তাহলে 1 + k/100 টু দি পাওয়ার n 2 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে 2 স্কোয়ারটা আছে, এখানে আমরা 2 এর মানটা বসাই দিয়েছি, কারণ 1 নং সমীকরণে আমরা কি পেয়েছিলাম, 1 + k/100 টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু 2, তাহলে 2 ইজিক্যাল টু এটা, আর এটা ইজিক্যাল টু 2, তাহলে 2 এর জায়গায় আমরা এটা বসাইছি 1 + k/100 টু দি পাওয়ার 8। দেখো এখানে আমরা ওই জিনিসটা বসাইছি 1 + k/100 টু দি পাওয়ার 8, যেহেতু 2 ইজিক্যাল টু 1 + k/100 টু দি পাওয়ার 8 আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি। এবার দেখো 1 + k/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 1 + k/100 টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার। দেখো এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এখানে দেখো 8 দুগুণে 16, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 1 + k/100 1 + k/100 যদি কেটে দিই, তাহলে n পাচ্ছি আমরা কি 16। তাহলে অতএব আমরা বলতে পারি 16 বছরে ওই মূলধন 4 গুণ হবে। ঠিক আছে, এরপরে দেখো 4-এর 3 নম্বরটা কি বলেছে, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম।
তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো, তো 3 ব্যক্তির মূলধন অনুপাত 4:7:9, মোট অনুপাত আমরা বার করে নিয়েছি 20। তাহলে ধরি লাভ হয়েছে 1 টাকা, তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ, তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ মানে কি, প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগার 4/20 × x, তাহলে 4x/20 টাকা। আর তৃতীয় ব্যক্তির লভ্যাংশ, তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগার ইন্টু x লভ্যাংশটা, তাহলে 9/20 × x, তাহলে 9x/20 টাকা। আর এদের লাভের মধ্যে পার্থক্য ছিল কত, তাহলে এখানে কী ছিল, এই যে এক ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে আমরা তৃতীয় ব্যক্তির লাভ থেকে আমরা প্রথম ব্যক্তির লাভটা বিয়োগ করে দেব। তো তৃতীয় ব্যক্তির লাভ ছিল এখানে 9x/20 টাকা, তাহলে 9x/20 মাইনাস 4x/20 = 100। তাহলে দেখো 20 আর 20 লসগু করলে 20 হয়, তাহলে 9x - 4x = 100। তাহলে 9x থেকে 4x বিয়োগ করলে পাই আমরা 5x, তাহলে 5x = 100। তাহলে 5x এখানে বর্গগ্রহণ করা হলো 100 × 20, তাহলে x পেলাম আমরা 100 × 20/5। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 5 × 4 = 20, তাহলে 100কে 4 দিয়ে গুণ করো, তাহলে x আমরা পাচ্ছি কত, 400। তাহলে অতএব x = 400 টাকা। তাহলে পেলাম আমরা দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ। আগে কত ছিল দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, দেখো আমরা এখানে কী বার করেছি, প্রথম ব্যক্তির লভ্যাংশ ছিল 4x/20 টাকা, এখানে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ দেখো, তাহলে দ্বিতীয় ব্যক্তি যেহেতু 7 ছিল আনুপাতিক ভাগার, তাহলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ এখানে তোমরা দিলেও হয় না দিলেও হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ এখানে কত হয়ে যাবে, দ্বিতীয় ব্যক্তি কি 7/20 × x। ঠিক আছে, তাই আমরা কী করেছি এখানে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ 7/20 × x, তাহলে x আমরা 400 পেলাম। তো দেখো এটা এখানে দেখো 0 0 কাটলাম, 2 × 2 = 4, একটা 0 নিলাম, তাহলে কি 7 × 2 = 14, মানে 140 টাকা। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো 4 নম্বরটা, a এর 10% = b এর 20% = c এর 30% হলে a:b:c নির্ণয় করো। তাহলে দেখো a এর 10%, b এর 20%, c এর 30%, তাহলে a × 10% মানে কি 10/100, b এর 20% তাহলে b × 20/100, c এর 30% ছিল c × 30/100। তো কাটাকুটি করে পাচ্ছি আমরা, দেখো এখানে একটা করে 0 যদি কেটে দিই, তাহলে 2 পাশে 10, এখানে 0 0 কাটা দিলে তাহলে a/10 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা b/5 = 3c/100। তো a/10 = b/5 = 3c/10 k ধরি, আর kটা এখানে not = 0। তাহলে অতএব আমরা যদি প্রত্যেকটাকে পৃথক পৃথক করি, তাহলে a/10 = k, b/5 = k, 3c/10 = k। তাহলে বর্গগ্রহণ করে এখানে দেখো, তাহলে a = 10k পাচ্ছি আমরা, b = 5k, আর c = 10k, 3c = 10k। তাহলে অতএব পাচ্ছি আমরা c = 10k/3। তাহলে a:b:c আমরা মানগুলো বসাই দিলাম, তাহলে a ছিল কি 10k, b ছিল আমাদের 5k, c ছিল আমাদের 10k/3। তাহলে এবার দেখো 5 দিয়ে কেটে দাও, আগে তোমরা কেগুলো কেটে দাও, তাহলে 3টা থেকে কে কেটে দাও, তাহলে 5 × 5, 5 × 10, 5 × 10, তাহলে পেলাম আমরা 2:1 2/3। এই 3টাকে সরানোর জন্য আমরা কি করেছি, প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 3 কেটে গেল, তাহলে কি পাচ্ছি আমরা কি 2 3 6, 1 3 3, আর এখানে 2 1 2। তাহলে a b c এর অনুপাত পেলাম আমরা 6:3:2। অতএব a b c এর মান পেলাম আমরা 6:3:2। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা, 5x² - 3x + 6 = 0 সমীকরণটিতে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের দেখো সমীকরণটা ছিল 5x² - 3x + c = 0। এই সমীকরণটাকে আমরা ax² bx + c = 0 এর সঙ্গে তুলনা করলে পাচ্ছি a এর মান 5, b এর মান -3, আর c এর মান 6। ঠিক আছে, এখানে কিন্তু a not = 0 হবে, a not = 0।
তাহলে আমরা জানি বিদ্যুতের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস এখানে মাইনাস নিলাম, তাহলে বি এর মান ছিল কত -3 দিলাম, এ ছিল কত 5, ঠিক আছে। আর বিদ্যুতের গুণফল সি বাই এ, তাহলে সি ছিল 6, এ আছে কত 5, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত 3/5, মানে বিদ্যুতের যোগফল পাচ্ছি 3/5 আর বিদ্যুতের গুণফল পাচ্ছি আমরা 6/5, ঠিক আছে। তাহলে অতএব আমরা যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে 1/α প্লাস 1/β, তাহলে দেখো এখানে আলফা বিটা লসগু করলাম, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে বিটা পাচ্ছি আমরা। আর এখানে দেখো আলফা পাচ্ছি, তাহলে বিটা প্লাস আলফা বাই আলফা বিটা, এটাকে সোজা করে লেখা হয়েছে আলফা প্লাস বিটা আলফা বিটা। তাহলে দেখো আলফা প্লাস বিটা মানে বিদ্যুতের যোগফল কত ছিল 3/5, তাহলে 3/5 বসালাম, ঠিক আছে। আর আলফা বিটা বিদ্যুতের গুণফল ছিল কি 6/5, তো এটা দেখো 3/5 ইন্টু 5/6, তাহলে গুণ করলে উল্টে গেল সংখ্যাটা। তাহলে দেখো উপরে উপরে 5 5 কেটে দাও, তাহলে 3 × 3 3 × 6 পেলাম কত আমরা 1/2। তাহলে আলফা প্লাস আলফা বা 1/α প্লাস 1/β এর মান পেলাম আমরা 1/2। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ এবং পি আর বৃত্ত দুটি স্পর্শক হলে পি কিউ ও ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তো এই প্রশ্নটার উত্তর এবার আমরা দেখে নেব। তো দেখো এখানে ছবিটা অঙ্কন করে নেওয়া হয়েছে, তাহলে ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ও কেন্দ্রীয় বৃত্ত কি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, যার বহিস্থ বিন্দু পি, তাহলে ও পি 13 সেমি বলাই ছিল, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু স্পর্শবিন্দু এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয় লম্ব, তাই এই কোণটা কি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হয় অতিভুজ, তাহলে এই বাহুটা কি অতিভুজ, তাহলে অতিভুজ আমরা 13 সেমি আমাদের দেওয়াই আছে, আর আমরা আমাদের যে ভূমিটা লম্ব আছে 5 সেমি এটাও কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে। তো দেখো ওপি 13 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে ও কিউ ও আর সমান 5 সেমি, তাহলে ও কিউ যদি 5 সেমি হয় তাহলে ও আর 5 সেমি, একবৃত্তের ব্যাসার্ধ যেহেতু এরা, তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রে কিউপিটা এখানে লম্ব করা হয়েছে আর ও কিউটা ভূমি 5 সেমি আর ওপি অতিভুজ 13 সেমি, তাহলে এখান থেকে আমরা লম্ব কিউপিটা বার করে নিয়েছি। তাহলে কিউপির মান কত সেমি হচ্ছে 12 সেমি। তাহলে এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো ওই হিসেবে আমরা এই বাহুটা বার করে নিলাম পি কিউ। তাহলে পি কিউ যদি 12 সেমি হয় তাহলে পি আরও 12 সেমি, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা চতুর্ভুজ চাপ পাচ্ছি পি আর ও কিউ, তাহলে পি আর ও কিউর পি আর সমান সমান পি কিউ, বাহু দুটি সমান, আর ও আর ও কিউ বাহু দুটি সমান। আর আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কি এই চতুর্ভুজের ক্ষেত্রে পি আরটা দৈর্ঘ্য হয়ে গেল, ও আরটা কি প্রস্থ হয়ে গেল। তাই আমরা এখানে কি করেছি পি কিউ ও আর চতুর্ভুজটির ক্ষেত্রফল 12 × 5 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অতএব পাচ্ছি আমরা কত 60 বর্গ সেমি, ঠিক আছে। আমরা জানি কি চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এই চতুর্ভুজটার ক্ষেত্রে কি প্রস্থ এটা আর দৈর্ঘ্য এটা, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বরটা, এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে যদি এ কিউ সমান সমান 3p হয় তাহলে পিবি ইসটু কিউসি অনুপাতটির মান নির্ণয় করো। তো এই প্রশ্নটার উত্তর এবার আমরা দেখে নেব। তো দেখো তাহলে এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ, আর এখানে বলা আছে এ কিউ ইজিক্যাল টু 3AP, তাহলে এ কিউ ইজিক্যাল টু এটা 3p, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর পি কিউ সমান্তরাল বিসি, অতএব থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি পাই এপি বাই পিবি এ কিউ বাই কিউসি, সেটা আমরা লিখেছি এখানে এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি। আর এখানে দেখো তাহলে এপি আর এখানে দেখো এ কিউর মান কত ছিল 3AP, তাই আমরা এ কিউর জায়গায় 3AP লিখেছি, তাহলে উভয় পক্ষ থেকে এপি কেটে দিলাম, এখানে কিছু নেই মানে 1 থাকলো,
তাহলে 1/PB = 3/QC। তাহলে বর্গগুণন করলে হচ্ছে 3PB, বর্গগুণন করলে কি হবে 3PB = QC। তো এখানে বর্গগুণন করা হয়নি, তাহলে এখানে কি করেছে, তো দেখো এখানে সংখ্যাটাকে উল্টে দাও, PB/1 করে দাও, QC/3 করে দাও, এই জিনিসটা এখানে করা হয়েছে। তাহলে দেখো এখানে ছিল 1/PB, এখানে কি PB/1 করে দিয়েছে, আর এখানে 3/QC ছিল, এখানে QC/3 করে দিয়েছে, এখানে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো এই QC-টাকে এখানে নিয়ে চলে আসতে পারি, তাহলে PB/QC, আর এই 1টাকে আমরা এখানে নিয়ে চলে গেলাম 1/3। তাহলে অতএব কী পেলাম আমরা, PB/QC = পেলাম আমরা 1:3, ঠিক আছে। এটাই ছিল আমাদের নির্ণেয় মান। এরপরে 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা কী বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে এক বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, অ্যাঙ্গেল XBC 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ADB 47 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BAC এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নটার উত্তর, তো এখানে ছবিটা অঙ্কন করে নেওয়া হয়েছে, XBC 82 ডিগ্রি আর ADB দেওয়া আছে 47 ডিগ্রি। তাহলে XBC 82 ডিগ্রি, ADB 47 ডিগ্রি, XBC বিপরীত অন্তস্থ কোণ ADC। আমরা জানি কি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বর্ধিত কোণ উৎপন্ন হয় সেই বর্ধিত কোণটি কি অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে বিপরীত অন্তস্থ কোণ, তাহলে XBCর বিপরীত অন্তস্থ কোণ কি ADC, মানে এই পুরোটা। তাহলে এই পুরোটা যদি 82 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 82 ডিগ্রি হয়, এই পুরোটা 82 ডিগ্রি হবে। এবার এই 82 ডিগ্রির মধ্যে এটা 47 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি আমরা 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে করা হয়েছে, অতএব ADC 82 ডিগ্রি, তাহলে অতএব BDC, তাহলে BDC কত হবে, 82 ডিগ্রি মাইনাস ADC মানে 47 ডিগ্রিটা বিয়োগ করে দেবো, পেলাম কত আমরা 35 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো BC চাপের ওপর CDB অথবা BDC আর BAC বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 35 ডিগ্রি হবে। তাহলে BC বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল BAC ও অ্যাঙ্গেল BDC বৃত্তস্থ কোণ, অতএব BAC = BDC = 35 ডিগ্রি। তাহলে আমরা BAC এর মান কত পেলাম, 35 ডিগ্রি, ঠিক আছে। এরপর এটা দেখো, একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য 9 নম্বরটা, ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি, AB 5 সেমি, BC 12 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এখানে ত্রিভুজটি অঙ্কন করে নেওয়া হয়েছে, যার AB 5 সেমি আর BC 12 সেমি, আর এটা 90 ডিগ্রি বলা আছে, অতএব এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, তাই আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, যার AC অতিভুজ এবং বৃত্তের ব্যাসটা এখানে কি অতিভুজ। তাহলে অতএব আমরা কি করেছি, এখানে ত্রিভুজ ABC 90 ডিগ্রি, AB 5 সেমি, BC 12 সেমি, অতিভুজ AC ও এখানে অতিভুজ সমান AC, আর অতিভুজটা কি এখানে ব্যাস, ঠিক আছে। তাহলে AC মানে কি অতিভুজ, তাহলে AC = আমরা কি করেছি √AB² প্লাস BC স্কোয়ার, যেহেতু অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই এখানে স্কোয়ারের বদলে এখানে কি করা হয়েছে, √ওভার নিয়ে নেওয়া হয়েছে। তাহলে AB এর মান 12 সেমি ছিল, তাহলে AB 12 সেমি আর BC 5 সেমি, এখানে একটু, তো দেখো এই জায়গাটায় কিন্তু 5 হওয়া উচিত ছিল, যদিও কোনো ইফেক্ট পড়ছে না, এখানে তোমরা 5 করে নেবে, এখানে তোমরা 12 করে নেবে, তবুও একই উত্তর আসবে, ঠিক আছে। মানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, AB এর জায়গায় BC হয়ে গেছে, BC এর জায়গায় AB এর মানটা হয়ে গেছে। তাহলে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কি 25, আর 12 স্কোয়ার হয়ে যাবে 144, যোগ করলে হয় 169, তাহলে AC এর মান পাচ্ছি আমরা 13, ঠিক আছে। তো AC কত পেলাম আমরা 13, তো এই AC ছিল কি, তাহলে AC = 13 সেমি, তাহলে অতএব বলতে পারি আমরা ব্যাস = 13 সেমি, ঠিক আছে। তাহলে অতএব ব্যাসার্ধ সমান কি অর্ধেক হয়ে যাবে, তাহলে 13/2 সেমি সমান কি ভাগ করলে 6.5 সেমি। তাহলে আমরা বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য পেলাম আমরা 6.5
সেমি। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বরটাতে কি বলা আছে, একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ একক, বি একক এবং সি একক, এ বি সি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 25 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 240.5 হয়, তবে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তো ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে সেটি হবে কি সেটি হবে কি আয়তঘনকটির কর্ণ। ঠিক আছে, তো দেখো আমরা জানি কি কোনো আয়তঘনাকার বস্তুর মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা তার কি কর্ণ হবে। তো ঘরের দৈর্ঘ্য একক, প্রস্থ বি একক, উচ্চতা সি একক অলরেডি দেওয়াই ছিল। তো ঘরের মধ্যে যে বৃহত্তর দৈর্ঘ্যের দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য সমান কি ঘরের কর্ণের দৈর্ঘ্য হবে। তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তাই আমরা √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করেছি। তাহলে দ্বন্দ্বটির দৈর্ঘ্য এটা হবে, আর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি 25। ঠিক আছে, আবার আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক্যাল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। এটা আমরা 7-এ করেছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে 2টা কমন নেওয়া হয়েছে। আর এখানে দেখো এ প্লাস বি প্লাস সির মান 25 দেওয়া আছে, 25 করে নিয়েছি আমরা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম। এবার দেখো এখানে এ বি বি সি সি এর মান দেওয়া ছিল কি 240.5 লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে 25 গুণ করলে 625 হয়, তাই আমরা এই সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসলাম আর এটাকে এদিকে নিয়ে চলে আসলাম। 2 দিয়ে 240কে গুণ করলে হচ্ছে আমাদের কত হচ্ছে, একটু মিস্টেক আছে এখানে। তো দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে কত 481। এই পুরো সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসা হয়েছে আর এটাকে এদিকে নিয়ে নিয়ে আসা হয়েছে। তাহলে 25 স্কোয়ার মানে কি 625। তাহলে এটা এদিকে নিয়ে আসলাম আর এই পুরো সংখ্যাটা এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বসাইছি আমরা, 481টাকে এই সাইডে নিয়ে চলে এসেছি, তাই এটা কি এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেছে। তো 625 থেকে 481 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 144। তাহলে পেলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত পেলাম, 144 পেলাম। আর ঘরটির মধ্যে যে দণ্ডতা রাখা যাবে তার দৈর্ঘ্য ছিল কি √a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতএব ঘরের কর্ণের দৈর্ঘ্য কি √a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা কতবার করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 144 বার করলাম। তো পেলাম কত আমরা 12। ঠিক আছে, যদিও প্লাস মাইনাস 12, তো ঘরের কর্ণের দৈর্ঘ্য যেহেতু কি ঋণাত্মক হয় না, তাই আমাদের কি প্লাস মাইনাস ধনাত্মক মানটাই নিতে হবে। তাহলে তো নির্ণয় উত্তর আমরা পাচ্ছি কি +12। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। এরপর 11 নম্বরটা দেখে নেব। একটি লম্ববৃত্তাকার চঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চঙটির আয়তন কত হবে? তো লম্ববৃত্তাকার চঙের উচ্চতা 14 সেমি দেওয়া আছে h, বক্রতলের ক্ষেত্রফল কি 264 বর্গ সেমি দেওয়া আছে। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি 2πr/h = 264। তাই 2πr কি বক্রতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চঙের। তাহলে πr × 14। ঠিক আছে, তাহলে πr × 14 আর এই 2টাকে এই সাইডে নিয়ে চলে আসা হয়েছে। ঠিক আছে, কাটাকাটি করলে কত হচ্ছে এটা 32। ঠিক আছে, আমরা যদি কাটি 2 দিয়ে দেখো 2 × 2 2 3 6 2 2 4। তাহলে πr × 14, h এর মান কত ছিল 14 ছিল h এর মানটা। ঠিক আছে, এবার দেখো কি করা হয়েছে। তাহলে পায়ের মান এখানে বসানো হয়েছে 22/7 × r × 14, উচ্চতাটা আগে থেকেই দেওয়া ছিল = 132। এখানে 7 দিয়ে 14কে কেটে দেওয়া হয়েছে 2 হয়েছে। তাহলে এখানে পেলাম আমরা, তাহলে এবার কি করেছে এই যে 22r আর এই 2টাকে এই 132 এর নিচে নিয়ে চলে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে 22r = আমরা পেলাম 132/2। ঠিক আছে, আবার যদি এটা 2 দিয়ে কাটি 212 212। ঠিক আছে, তাহলে r = পেলাম আমরা 66/22। ঠিক আছে, তাহলে 22 3 কত হয় 66, তাহলে r = পেলাম আমরা 3। ঠিক আছে, তাহলে চঙটির আয়তন, তাহলে চঙের আয়তনের সূত্র কি πr²h। তাহলে পায়ের মান আমাদের জানা আছে 22/7, r ছিল কি 3, তাহলে r যেহেতু স্কোয়ার আছে তাই এখানে r এর মানটাকে 2 বার লেখা হয়েছে। আর h ছিল কি 14 সেমি। তো সমাধান করে পাচ্ছি আমরা 396
ঘন সেমি। তাহলে চংটির আয়তন 396 ঘন সেমি। তো আজকের লাস্ট প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। তো দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 πr² ঘন একক, আর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল πr বর্গ একক। তো যেহেতু শঙ্কু, তো শঙ্কুর কি হয়, এটা ভূমি আর এটা কি উচ্চতা, আর এটা কি তির্যক উচ্চতা। তো এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাই আমরা এখানে কি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো, যেখানে এলটা কি অতিভুজ, এই যে আর ভূমি আর এইচটা কি লম্ব। তাই আমরা কি করেছি, পিথাগোরাসের উপপাদ্য থেকে l² সমান h² প্লাস r²। ঠিক আছে, তাহলে l এর মান পেলাম আমরা h² প্লাস r², অতএব h² প্লাস r² ইকুয়াল টু কি l², দুটাই হবে। তাহলে শর্ত মতো পেলাম আমরা 1/3 πr² ইকুয়াল টু কি πr/l, কারণ কি এই দুটাই সমান বলা ছিল। তাহলে উভয় পক্ষ থেকে পাই, আর এখানে r² আর এখানে r কেটেছি, তাহলে পেলাম আমরা RH ইকুয়াল টু l 3l। ঠিক আছে, এই যে 3টা আছে এখানে, এটা বর্গমূল করে দেওয়া হয়েছে এখানে, তাহলে RH ইকুয়াল টু 3l দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে অতএব 1/h² প্লাস 1/r² এর মানটা এবার বার করবো আমরা। তো দেখো h² r² লসাগু করলে কি হচ্ছে, h² r², এখানে r² প্লাস h²। ঠিক আছে, তো এই h² r²টাকে আমরা কি করলাম, h আর হোল স্কোয়ার করে নিলাম, উপরে যেটা আছে ওটাই আছে, h² প্লাস r² 3l² এই জন্য করলাম, কারণ কি আমাদের HR ইকুয়াল টু কি 3l বার হয়েছিল, তাই আমরা HR এর জায়গায় 3l লিখলাম। তাহলে পেলাম আমরা h² প্লাস r² ইকুয়াল টু কি 9l²। এবার দেখো, প্রথমে আমরা বার করেছিলাম l² সমান কি h² প্লাস r², এই যে l² ইকুয়াল টু কি h² প্লাস r², তাই h² প্লাস r² এর জায়গায় লিখলাম আমরা l²। তাহলে l² বাই 9l², তাহলে উপরে উপরে l² কাটলাম, তাহলে উপরে 1 থাকলো, তাহলে 1/9। তাহলে পেলাম আমরা 1/h² প্লাস 1/r² এর মান 1/9। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।